শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আজ রয়েছে চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর, সাথে থাকছি আমি জুবাইর মঞ্জুর। আড়ত ভর্তি নানা স্বাদের নানা রকমের দেশীয় মৌসুমি ফল, আছে বিদেশি নানা জাতের ফলমূলও। এসব ফল ঘিরে প্রতিদিনের ব্যবসা 50 কোটি টাকার উপরে। জমজমাটে ব্যবসা চলে চট্টগ্রামে ফলের প্রধান বাজার ফলমন্ডিতে, জানাচ্ছেন রনি দত্ত, ছবি তুলেছেন হারুনুর রশিদ। চট্টগ্রাম মহানগরে ফলের সবচেয়ে বড় পাইকারি বাজার ফলমন্ডি। নগরের বিআরটিসি এলাকায় কয়েকটি মার্কেট জুড়ে এই ফলমন্ডির অবস্থান। বিভিন্ন মৌসুমে দেশের বিভিন্ন জেলায় উৎপাদিত আম, জাম, লিচু, পেয়ারা, বড়ই সহ দেশীয় সব ফল আসে এখান থেকে আবার সরবরাহ করা হয় কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম নগর ও উপজেলার বিভিন্ন বাজারে। কাপ্তাস্তান থেকে আসছি, এখানে আসছি ফল কেনার জন্য। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বা বাইরের থেকে এখানে ফল আসে, এখানে পাওয়া যায়, সেজন্য এখান থেকে নিয়ে আমরা বিক্রি করি। এখান থেকে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করি। আপনার দেশি বলতে যশোর থেকে আসে, পেয়ারা আসে যশোর থেকে বেশিরভাগ, আর আপনার রাজশাহীর থেকেও আসে, তারপর বড়ই আসে সাতক্ষীরা থেকে, আবার কাঞ্চার থেকেও আসে, ড্রাগনটা আসে আপনার যশোরের ওই দিকের থেকে আসে। যশোরের পেয়ারাটা 12 মাস, চাপের পেয়ারাটা 7-8 মাস থাকে। তারপর দেশীয় ড্রাগন বিক্রি হয়। এখন তো আমাদের পাহাড়ি বা দেশীয় মালটা, ম্যান্ডারিন, কমলা, ছোট কমলা যেটা আছে, এগুলো দেশীয় বিক্রি হচ্ছে। দেশীয় মালটা হয়, দেশীয় ড্রাগন হয়, বড়ই, আম, এছাড়া বাইরের দেশে যেগুলো আছে সেগুলো ভিতরে। আমরা তো দেশীয়গুলো সেল করি। চট্টগ্রাম ফলমুড়ি থেকে এখন সব দেশে যায়, যেমন কুমিল্লা, নোয়াখালী, তারপর আপনার উকিয়া, টেকনাফ, কক্সবাজার, তারপরে আপনার সব দিকে যায়। দেশীয় ফলের পাশাপাশি ভারত, মিশর, চীন, আফগানিস্তান, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে বিদেশি ফলমূলও আসে এখানে। এর মধ্যে রয়েছে আপেল, মাল্টা, আঙ্গুর, কমলা, খেজুর, স্ট্রবেরি সহ নানা জাতের ফলমূল। চট্টগ্রাম বন্দরে খালাস হয়ে ট্রাকে বোঝাই করে এসব ফলমূল চলে আসে এখানে। প্রতিদিন গড়ে যা 40 থেকে 50 ট্রাক। বাইরে কিছু ফল আসে, যেটা ইন্ডিয়ান থেকে আসে, চায়না থেকে আসে, ইজিপ্ট থেকে আসে, হ্যাঁ, সাউথ আফ্রিকা থেকে আসে। ওগুলা কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী দাম নির্ধারণ হয়। পেয়ারা নিচ্ছি, ড্রাগন নিচ্ছি, কমলা নিচ্ছি, আপনার আপেল নিচ্ছি, এগুলো বিভিন্ন ধরনের ফল ফ্রুট নিচ্ছি আর কি। পাইকারদের পাশাপাশি খুচরা ক্রেতারাও আড়ত থেকে ফলমূল কেনার সুযোগ পান। তাই নগরের বিভিন্ন এলাকা থেকে খুচরা ক্রেতারা অপেক্ষাকৃত কম দামে ফলমূল কিনতে চলে আসেন এখানে। অনেক দূর দূরান্ত থেকে খুচরা ক্রেতা যারা কাস্টমার, ভালো কাস্টমার এবং বড় অনুষ্ঠানের জন্য এখানে চলে আসে। এখানে দামও কম পাওয়া যায় এবং জিনিসটা ফ্রি। এখানে অনেক প্রচুর কাস্টমার এখানে আসে, অনেক ক্রেতারা এখানে আসে। কিন্তু বাইরে যে হয়তো 10 টাকা কম পায় আর কি, এই জন্য আসে। হয়তো মাল বেশির জন্য আসে, 1 কেজি 2 কেজির জন্য আসে না, 5 কেজি 10 কেজি যাদের লাগে কোনো অনুষ্ঠানের জন্য, ওই জন্য আসে আর কি। আমের সিজনে আম ফলমুড়ি থেকে নিই, কারণ প্রাইসটা অনেক কম। আর এখানে ওই আশায় আসি, এখানে ওই ফলমুন্ডির কাছে ওদের ক্যারিং চার্জটা তো অবশ্যই কম হওয়ার কথা, ক্যারিং চার্জ তো নাই, তো সেই দিক দিয়ে এটার রেটটা একটু কম হওয়ার আশায়। এখানে 400-রও বেশি আড়তে স্বাভাবিক সময়ে প্রতিদিন 50 কোটি টাকার ফলমূল বেচাকেনা হয়। তবে রোববার ও বৃহস্পতিবার এই 2 দিনে বেচাকেনা ছাড়িয়ে যায় 200 কোটি টাকার উপরে। এখানে এক এক দোকান আছে 1 কোটি টাকার উপরে। যেমন কালকে বৃহস্পতিবার, রোববারে এক দোকানে ধরেন 3-4 কোটি টাকারও বিক্রি হয়েছে। আবার যারা ইম্পোর্টার, ওটা ধরেন আপনার 20 কোটি এরকম। ছোট দোকানে 15 লাখ 20 লাখ এরকম হয়, আর বড় দোকানে তো কোটির উপরে চলে যায়। বৃহস্পতিবার, রবিবারে আপনার মনে করেন নগদ টাকা বিক্রি বা ক্যাশ টাকা মিলে বিক্রি হয় আপনার 10-15 লাখ টাকার এরকম। আর এমনিতে সোমবার, মঙ্গলবারে আপনার 6-7 লাখ টাকার মতো বিক্রি হয় আর কি। তবে সাম্প্রতিক সময়ে ডলার সংকটের কারণে বাণিজ্যিক ব্যাংক ঋণপত্র দিতে না পারায় বিদেশ থেকে ফল আমদানি কিছুটা কমেছে বলে জানান আমদানিকারকরা। শ্রমিক কর্মচারী মিলে বৃহত্তম এই ফলের বাজারে জীবন জীবিকায় জড়িত আছেন 3000 মানুষ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। মাছপ্রিয় বাঙালির কাছে নদী, খাল, বিলের মাছ মানেই অন্যরকম এক আকর্ষণ, কারণ স্বাদ বৈচিত্র্যে এসব মাছের কদরই আলাদা। যার বড় উদাহরণ সাঙ্গু নদীর মাছ। পাহাড়ি এই নদীর তরতাজা মাছ বেচাকেনায় রীতিমতো কাড়াকাড়ি পড়ে বান্দরবানের কয়েকটি পয়েন্টে। সেই চিত্র তুলে ধরছেন ইয়াসিনুল হাকিম। আমি দাঁড়িয়ে আছি বান্দরবানের সাঙ্গু নদীর তীরে। এই নদীটি বাংলাদেশের একমাত্র নদী, যে নদীটি
পূর্ব চট্টগ্রাম এবং বান্দরবান জেলা নিয়ে অবস্থিত। এই নদীটির উৎপত্তিস্থল বান্দরবানের তানসির-মাকড়ির বড়মটক আদান মানিক এলাকার কিছুটা উপরে, যেটি আরাকান সীমানার খুব কাছাকাছি থেকে এই নদীর উৎপত্তি হয়েছে এবং এটি বাংলাদেশের চট্টগ্রামে কর্ণফুলী নদীর সাথে এটির একটি মোহনা মিলনের মাধ্যমে এই নদীটি সেখানে সমাপ্তি হয়েছে। তবে এই নদীর যে স্বচ্ছ জলরাশি রয়েছে, যে পানি রয়েছে, সে পানিতে মিঠা পানি হওয়ার কারণে এখানকার পাহাড়ি ঢলের বিভিন্ন পাহাড় থেকে ঘেমে আসা পানির কারণে এখানের বেশ জনপ্রিয়তা পেয়েছে এখানকার এই নদীর মাছ। বিশেষ করে এই নদীতে সুপ্রাচীনকাল থেকে প্রায় 39 প্রজাতির মাছ থাকলেও এখন কিন্তু বেশ কিছু মাছ বিলুপ্ত হয়েছে। আমরা দেখেছি বান্দরবানের 7 উপজেলার বিভিন্ন পাশ দিয়ে কিন্তু এই নদীটি আসলে অতিবাহিত হয়েছে। আমরা কথা বলেছিলাম মৎস্য বিভাগের সাথে, আমরা কথা বলেছিলাম এখানকার যারা জেলের পরিবার রয়েছে তাদের সাথে। জেলেরা আমাদেরকে যেটি জানিয়েছে, বান্দরবানে এই সাঙ্গু নদী থেকে বিভিন্ন পয়েন্ট থেকে তারা প্রতিদিন ভোরবেলা এবং রাতের বেলা মাছ হরণের জন্য যায় এবং সেক্ষেত্রে মাছ শিকার করে এনে বান্দরবানে বিভিন্ন পয়েন্টে তারা বিক্রি করে। আমরা কথা বলেছি যে সমস্ত জেলেরা বান্দরবানে সাঙ্গু নদীর উজান থেকে বিভিন্ন অলি গলি বা উজানের বিভিন্ন ড্যামরা থেকে মাছগুলো ধরে নিয়ে আসছে, তাদের সাথে তারা আমাদেরকে বলছে আসলে তারা প্রতিদিন সকাল নাগাদ বান্দরবান থেকে 2-3টি নৌকা যোগে বিভিন্ন পাহাড়ের যে ডালগুলো রয়েছে সাঙ্গু নদী, সেই ডালগুলোতে যায় এবং সেখান থেকে মাছ শিকার করে এনে বিকাল বেলায় বান্দরবানে বিভিন্ন পয়েন্টে তারা বিক্রি করে। তারা আমাদেরকে এও জানিয়েছে গত কয়েক বছর আগে যেখানে সাঙ্গু নদীতে প্রায় 39 প্রকারের মাছের সন্ধান পাওয়া যায় বা মাছ তারা সংগ্রহ করে বিক্রি করতে পারতো, এখন সেই জায়গা থেকে প্রায় 5-6 রকমের মাছ পাওয়া যাচ্ছে। বিশেষ করে বাসকেটা, বেলা, পোয়া, তারপর হচ্ছে সাঙ্গু নদীর কাঁটা, রুই, শিং, তারপর পাবদা, এই সমস্ত মাছ পাওয়া যাচ্ছে। আমরা 2-3টা জাল লইয়া চলে যাই উপরে, সকালে যাই বিকালে আসি, মাছ ধরি। মগবাজার বেশি, তারপরে এখানে শঙ্কর ব্রিজে বেশি। বিকালের দিকে আসি, 3টার দিকে টাটকা মাছ নিয়ে আসি আমরা সবসময়, এখানে বিক্রি হয়, মানুষের চাহিদা করে নিয়ে যায়, টাটকা মাছ হয়তো এই জন্য নিয়ে যায়। এই চিংড়ি মাছ, বাচ্চাটা মাছ, আর ট্যাংরা মাছ, বাজা মাছ, আর আইন মাছ, বোয়াল, কাতাল, এগুলো বিক্রি করি। ট্যাংরা মাছ, বাস্কিটা মাছ, চিংড়ি মাছ, তারপরে মনে করেন আর ট্যাংরা মাছ। তবে এক সময় কিন্তু প্রায় 39 প্রজাতির মাছ পাওয়া যেত, সেই মাছটি আবার সাঙ্গু নদীর মিঠা পানির মাছ হওয়ার কারণে বেশ কদরও রয়েছে বান্দরবানের স্থানীয়দের মধ্যে। আমরা দেখি প্রতিদিন সন্ধ্যা নাগাদ বান্দরবানের বিভিন্ন পয়েন্টগুলোতে মাছ ক্রয়ের জন্য বিভিন্ন ক্রেতারা ভিড় করে। হ্যাঁ, আমরা এখানে এসে প্রায় সময় কিনি। বাঁশ কাটা মাছটা খুব সুস্বাদু, ভালো লাগে, আর অন্যান্য মাছও পাওয়া যায়। আমরা প্রায় প্রতিদিন বিকালে এই 4:30 থেকে 5টার ভিতরে এখানে অনেক সুন্দর সুন্দর মাছ ওঠে, এগুলা নিয়ে আমরা কিনে নিয়ে যাই, খাইতে খুব সুস্বাদু। ইলেকট্রিসিটি, যার পরিপ্রেক্ষিতে এই মাছগুলো সব টেস্টি, আর ভিটামিন সম্বন্ধে তো বলার কোনো অপেক্ষাই রাখে না, ভিটামিনে ভরপুর। আমি আসলাম যে সাঙ্গু নদী মাছ নেওয়ার জন্য, সবসময় তো পাওয়া যায় না, তারপর আসতে পেলাম, বাসায় মেহমান তেমন আসে, সাঙ্গু নদীর মাছ নেওয়ার জন্য আসলাম। সাঙ্গু নদীর মাছ খেতে একটু সুস্বাদু, এই জন্য আমরা চেষ্টা করি কিছু মাছ নেওয়ার জন্য। তো এই প্রায় সময় বাইকেও জুটে না, মাঝে মধ্যে যা জুটে পাইলে নিয়ে আর কি। সাঙ্গু নদীর মাছ নিতে আছে, সাঙ্গু নদীর মাছ খাইতে আসলে খুব মজা। এখানে দেখলাম সাঙ্গু নদীর মাছ অনেক সুন্দর দেখা যাচ্ছে, এই মাছগুলো আসলে অন্য কোথাও পাওয়া যায় না। সাঙ্গুতে আগে 39 প্রজাতির মাছ পাওয়া যেত, এখন এটা আসলে কমতে এমন একটা অবস্থা, এখানে প্রজননের জন্য আসলে ব্যবস্থা করা উচিত কৃত্রিমভাবে আর কি। বাংলাদেশের যে একমাত্র নদী হওয়ার কারণে এই সাঙ্গুর জলরাশি, স্বচ্ছ জলরাশির মাছগুলো আসলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে স্থানীয়দের মাঝে। প্রায় বিভিন্ন জায়গা থেকে যে পর্যটকরা আসলে ভ্রমণে আসে, তারাও কিন্তু বিভিন্ন হোটেলগুলোতে সাঙ্গুর মাছের কদর জেনে মাছ খাওয়ার জন্য তারা বিভিন্ন জায়গাগুলোতে কিন্তু অর্ডার দিয়ে থাকেন। তো সব মিলিয়ে সাঙ্গু নদীর যে মাছটি রয়েছে সেটির আসলে ব্যাপক জনপ্রিয়তার কারণে প্রতিদিন বিকালে বান্দরবানের বিভিন্ন পয়েন্টগুলোতে ক্রেতা বিক্রেতাদের একটি জমাট মেলা বা জমজমাট বিক্রয়ের আসর বসে থাকে আসলে আমরা যেটি লক্ষ্য করেছি। পাহাড়ের একটু উঁচু নিচু জায়গায় যেখানে পানি মেলা দুষ্কর, সেখানে সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 ফুট উঁচুতে পুকুর ভর্তি পানি। শুনতে অবাক লাগলেও খাগড়াছড়ির নুনছড়িতে রয়েছে এমনই এক বিস্ময় ভরা জলাধার, জানিয়েছে নানা কিংবদন্তি। জানাচ্ছেন নুরুসফা মানিক। খাগড়াছড়ি থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে যে মহলছড়ির উপজেলা সড়ক রয়েছে, সেই সড়কের নুনছড়ি নামক এলাকায়
না নেমেই এই পুকুরে যাওয়ার জন্য আসতে হয় পর্যটক কিংবা যারা পুণ্যার্থী রয়েছেন তাদেরকে। প্রতিদিন অনেক পর্যটক কিংবা পুণ্যার্থী দর্শনার্থী আসেন এই পুকুরে, তাদের যে নানা রকম মানসিক আশা থাকে কিংবা অনেকে সৌন্দর্য অবলোকন করতে আসেন তারা। 1400 সিঁড়ি ডিঙ্গিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত যেই মাতাই পুকুরি কিংবা দেবতা পুকুর, সেই পুকুরের একদম পাড়ে। এবং এসে আমরা দেখেছি অনেক দর্শনার্থী কিন্তু এখানে এসে তারা কিন্তু তাদের যে স্মৃতি ধরে রাখার জন্য তারা ছবি তুলছেন কিংবা তারা এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি উপভোগ করছেন। তো আমরা এখন পর্যটকদের সাথে কথা বলার চেষ্টা করব। আমি লালমনিরহাট থেকে এসেছি, এখানে মানে পাহাড়ে প্রথমবার আসলাম আমরা, এইবার দেখার জন্য আসছি। এখানে আসার পর শুনি যে এখানে নাকি পাহাড়ের উপর একটা বড় পুকুর আছে, এই পুকুরটা নাকি অনেক রহস্যময়। এটা দেখার জন্য মানে আমরা অনেক উত্তেজনা ছিল। পরে অনেকগুলো সিঁড়ি পার হয়ে আমরা এই পাহাড়টা দেখতে, এই পুকুরে দেখতে আসছি। দেখার পর অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা। আমার বাসা মাইকছড়ি, আসছি 3-4 বার হবে আসছি, আর অনেকগুলা সিঁড়ি পার হয়ে আসছি। আনন্দ লাগতেছে পাহাড়ের উপরে পানি দেখে। হ্যাঁ, এখন মনে করেন নিচের থেকে তো আসলাম, অনেক কষ্ট হইলো। এখন মনে করেন উপরে এসে দেখে পানিটা দেখে মনটা তৃপ্তি হলো যে না, উঠে সার্থকতা হলো যে আমরা এখানে উঠতে পারলাম এবং পানিটা দেখতে পেলাম। এত উপরের যে ভিউটা, মানুষের চলাচলের জন্য যে সিঁড়ি করা হয়েছে, এটাও তো একটা সৌন্দর্যের বিষয়, অনেকে দেখতে পারছে, এটা তো ভালো লাগার বিষয় একটা। এত উপরে এই পুকুরটা কিভাবে, এটা নিয়ে আমরা আশ্চর্য। এই সুবাদে আমরা গেলাম যে পুকুরটা ঘুরে আসলাম। দর্শনার্থীদের পাশাপাশি এই পুকুরকে ঘিরে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের রয়েছে ধর্মীয় অনুভূতি কিংবা তীর্থর নানা রকম আনুষ্ঠানিকতা। বিশেষ করে বাংলা চৈত্র সংক্রান্তির শেষ 2 দিন এখানে কিন্তু তীর্থের মেলা বসে। চৈত্র সংক্রান্তিতে 3 দিন ব্যাপী ওই সময় বিরাট মেলা হয় এবং অনেক মানুষ এখানে জামজমট হয়। আর শিব পূজায় একটু হয়, শিব মেলার মধ্যে পূজা হয়, তবে এটা সবচাইতে বেশি চৈত্র সংক্রান্তিতে। এখানে গোসল করলে বা স্নান করলে পুণ্য হয়। তারপর যারা ওই মনোবাঞ্ছা করে যদি ওই আমরা যারা বাচ্চা কাচ্চা হয় নাই এগুলা নাকি এখানে মানুষ করলে পোলাপাইন হয়, এই ধরনের বিশ্বাস আর কি। পাহাড়ের মাঝখানে এই যে পাথর বেষ্টিত এই পুকুরে পানি এলো কিভাবে কিংবা কারাই বা খনন করেছেন, এই বিষয়ে কিন্তু কোনো ধরনের সঠিক তথ্য না থাকলে রূপকথাগুলোতে ফুটে উঠে এখানকার এই পুকুরের নানা ধরনের গল্প। দাদা দাদি এরাও বলছে, ওদের কাছ থেকে শুনছে এটা নাকি ওই প্রথমে অনেক আগের সত্যযুগে নাকি রাম সীতা বনবাসে, যখন সীতাকুণ্ডের মধ্যে একটা আছে পীঠ, ওই রকম এখানে আছে জঙ্গলে তারা যখন বনবাসে আছে ওই সময় এখানে আছে। এখানে অনেক সীতা মাতার নাকি পিপাসা লাগে, এটা তীর দিয়া ওই শ্রীরাম খনন করে এখানে জলাশয় হয়ে গেছে। রহস্যে ঘেরা এই মাতাই পুকুরের দৈর্ঘ্য প্রায় 1500 ফুটের মতো এবং প্রস্থ প্রায় 600 ফুটের মতো। বর্ষাকালে বৃষ্টির পর এই পুকুরের পানি বেড়ে গেলেও শুষ্ক মৌসুমে কখনো পানি শুকিয়ে যেতে দেখেননি এখানকার স্থানীয় বাসিন্দারা। কক্সবাজারের সাচি চৌধুরী মসজিদ নিয়ে যেন রহস্যের শেষ নেই। এটাকে অনেকে চেনেন গায়েবী বা জিনের মসজিদ নামেও। এই মসজিদ ঘিরে লোককথা, বিশ্বাস বা কিংবদন্তিরও যেন শেষ নেই, জানাচ্ছেন আজিম নিহাত, ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা। কক্সবাজারের সাচি চৌধুরী জামে মসজিদ, যে মসজিদ ঘিরে রহস্যের শেষ নেই। এটিকে অনেকেই মনে করেন মোগল আমলের তৈরি মসজিদ, আবার অনেকেই মনে করেন এটি মধ্যরাতে এসে চীনারা তৈরি করে দিয়ে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত এই মসজিদের সঠিক ইতিহাস এখন পর্যন্ত জানা যায়নি, যদিও বিচ্ছিন্ন কিছু তথ্য বিভিন্ন জায়গায় রয়েছে। সেখানে যেটি বলা হচ্ছে যে চট্টগ্রামের আনোয়ারা সাচি চৌধুরী নামে একজন ব্যক্তি এই অঞ্চলে এসে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তবে মসজিদের আকৃতি দেখে এবং নির্মাণশৈলী দেখে অনুমান করা যায় এটি মুঘল আমলে নির্মিত মসজিদ। তবে এটি মুঘল আমলে নির্মিত হয়েছিল কিনা সেটি সম্পর্কে সঠিক কোনো তথ্য কারো কাছে নেই এবং অনেকেই ধারণা করছেন যে এটি 1600 থেকে 1700 সালের মধ্যে এই মসজিদটি
তৎকালীন সম্রাট শাহ সুজার সময়ে এটি নির্মাণ করা হয়েছিল এবং সে কারণে মসজিদের আকৃতি অনেকটাই দেখতে মুঘল আমলের মতো। এই মসজিদের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি অত্যন্ত ছোট একটি মসজিদ, কিন্তু এখানে কক্সবাজার নয়, শুধু সারা দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন বিশেষ করে শুক্রবারে জুমার নামাজ আদায়ের জন্য এখানে ছুটে আসেন এবং বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র মুসলিম সম্প্রদায় নয়, এর পাশাপাশি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের লোকজন তারা বিভিন্ন কিছু মানত করে তারা এই মসজিদে এসে দান করে যান। এখানে বলা হয় যে মধ্যরাতে জিনেরা নামাজ পড়তে আসেন এবং এটি জিনের তৈরি মসজিদ, এবং আবার বলা হয় যে এটি মুঘল আমলের মসজিদ। সব মিলিয়ে এই মসজিদে যারা এই মসজিদ কমিটির বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তাদের দেওয়া তথ্য এবং মসজিদের ইমাম থেকে শুরু করে বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে যে মানুষগুলো নামাজ পড়তে আসেন তাদের সাথে কথা বলে যে তথ্যটি তারা যেটি বলছেন, তাদেরও আসলে এই মসজিদ ঘিরে অনেক ধরনের রহস্য রয়েছে এবং বিশেষ করে মসজিদ কমিটিতে যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু জানেন না এই মসজিদের সঠিক ইতিহাস। 1600 সালের দিকে ওই শাসি চৌধুরীর স্ত্রী ওই মরহুম শাসি চৌধুরীর ওই আত্মার মাগফিরাত কামনার জন্য উনি এই মসজিদটা কবরস্থান, মসজিদ, পুকুর এগুলা দান করছিল আর কি। এখানে নাকি প্রতি রাত্রে গভীর রাত্রে জিনারা নামাজ আদায় করে। এখানে নামাজ পড়ছি, মনে প্রশান্তি চলে আসছে আমার। অর্থাৎ নিজের স্থানে মসজিদ হিসাবে জিনেরা তো নামাজ পড়বেই, জিনের মসজিদ হিসাবে হইয়া জিনেরা নামাজ পড়ে আসে, দূর দূরান্ত থেকে মানুষ নামাজ পড়তে আসে, মানুষ করে আর কি নামাজ পড়ার জন্য। বয়স শুনতেছি 400 বছরের উপরে। এখানে প্রচুর পরিমাণ প্রতিদিন বিশেষ করে মহিলারা আসে, বিভিন্ন মানত করে নামাজ পড়তে আসে। মুসল্লি বিষয় হয় শুক্রবার, বিশেষ করে শুক্রবার আসলে আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণ মানুষ মসজিদে নামাজ পড়ে। মসজিদ থেকে মানুষ বের হওয়ার পরে দেখে একটা আন্দাজ করা যায় এত মানুষ কোন জায়গায় নামাজ পড়ছে। মানত করে আর কি, এখানে এসে ওরা বাইরে এসে কিছু নিয়ত করে, যেটা করে ওরা নিয়ত করে এটা করে চলে যায়। কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্পের পাশের চৌধুরী পাড়ায় একটি বিশাল পুকুরের পাশে মূলত এই মসজিদটি অবস্থিত। এই মসজিদের পাশে একটি কবরস্থানও রয়েছে, তবে মসজিদটি দেখতে অনেকটাই ছোট আকৃতির। এর ভেতরে দক্ষিণ থেকে উত্তরের যে দৈর্ঘ্য সেটি মাত্র 23 ফুট এবং পূর্ব থেকে পশ্চিমের প্রস্থ মাত্র 14 ফুট। তবে এর বাইরের আকৃতি কিছুটা বড়, কারণ এর দেয়ালগুলো অনেকটাই চওড়া। মূলত 4টি স্তম্ভের উপর অর্থাৎ 4টি পিলারের উপর এই মসজিদটি দাঁড়িয়ে রয়েছে এবং ভেতরের অবকাঠামোগুলো এবং সেটির ডিজাইনগুলো দেখলেই অনেকটাই বোঝা যায় যে এটি অনেকটাই মুঘল আমলের তৈরি স্থাপত্য এবং মুঘল আমল যে নির্মাণ কৌশল ছিল সবগুলোই প্রয়োগ করা হয়েছে এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে। তবে মসজিদের ভেতরে জায়গাটি ছোট হওয়ায় এর আশপাশে আরেকটু সংস্কার করে কিভাবে মুসল্লিদের জায়গা করে দেওয়া যায় সেটি নিয়ে অনেকেই দাবি জানিয়েছেন। তবে স্থানীয় এবং কক্সবাজারের সাধারণ মানুষের যে দাবি, এই মসজিদটি যেন ভেঙে নতুন করে করা না হয়। যদি নতুন করে করা হয় তাহলে ঐতিহ্য ধরে রাখার যে বিষয়টি সেটি হারিয়ে যাবে। লোহাগড় মঠ বলা হয়ে থাকে, চাঁদপুরের ফরিদগঞ্জে অবস্থিত এই মঠ 4 থেকে 700 বছরের পুরনো, যা তৈরি করেছিলেন লোহাগড়ের তৎকালীন জমিদার। কালের বিবর্তনে জৌলুস হারালেও এখনও যেন সাক্ষ্য দিচ্ছেন অজানা ইতিহাস ঐতিহ্যের। আলিমরান শোভন তুলে ধরছেন বিস্তারিত। লোহাগড়া মঠ চাঁদপুর জেলার একমাত্র মঠ। এটি বর্তমানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। জেলার ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদী তীরে এই মঠটি অবস্থিত। দেখতে আসছি, এটা একটা ঐতিহ্যবাহী মঠ। এটা সবসময় সবার মুখে শুনে আসছি, তাই আমরা মাঝে মধ্যে অবসর সময় এখানে ঘুরতে আসি, দেখি। পুরাতন ছিল, তো এখন আপনার এটা নতুন করে নির্মাণ করছে যেন এটা সবসময় একটা চিরস্মরণীয় হয়ে থাকে বা ঐতিহ্যবাহী কিছু হয়ে থাকে। আমরাও পার্শ্ববর্তী, সো আমরাও দেখতে আসি। লোকজন দেশান্তর থেকে অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসে। জমিদার বাড়ি ছিল, এখন আগের সেই হিন্দু জমিদারে নাই, তারা চলে গেছে। এখন যে তাদের স্মৃতিটুকু প্রাচীন পুরানো চাঁদপুর জেলার অন্যতম একটা মঠ এখানে অবস্থিত। এখানে কাছে আসলে অনেক কিছু দেখা যায়, প্রাচীন ঐতিহ্য। আমাদের ফরিদগঞ্জ থানা লোহাগড় গ্রামের হিন্দু জমিদারের যে একটা প্রাচীন নিদর্শন। 4 থেকে 7 শতাব্দী পুরাতন এই মঠটি তৎকালীন জমিদাররা এটি নির্মাণ করেন। প্রচলিত রয়েছে তৎকালীন জমিদাররা এখানে তাদের বিচার কার্য সম্পাদনের জন্য এই মঠটি নির্মাণ করেন। বর্তমান প্রজন্মের নারী, পুরুষ এবং বয়োবৃদ্ধরা এই মঠটি দেখতে আজও এখানে এসে ভিড় জমান এবং এর ইতিহাস এবং অতীত সম্পর্কে জানার চেষ্টা করছেন। 200 বছর আগের ঐতিহ্য, প্রাচীন নিদর্শন। আমাদের বাড়ি এখানে পাশে। আমরা দাদা দাদির কাছ থেকে শুনছি যে এটা অনেক লোহাগড়ের অনেক দবদবি বলে, এটাকে দবদবি ছিল। মানে রাজারা তেমন একটা মানুষের সাথে ভালো আচরণ করতো না,
এটা লোহাগল নাম হয়েছে লোহাগলের দবদবি হিসাবে। ওনারা খুব মানুষের কাছে বলে অত্যাচার করতো, এটা শুনতাম। অনেকদিন শুনছি, আমরা দেখতে আসিনি, তারপরে অনেক আসলাম এই নাতিনের কাছে, শুনছি অনেক পুরানো জিনিসটা। দর্শনার্থী এবং এলাকাবাসীদের দাবি প্রাচীন এই নিদর্শনটুকু যাতে ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই সম্পর্কে যাতে জানতে পারে, সেই বিষয়ে যাতে প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ সরকারিভাবে না হয়, সেই বিষয়ে তারা জোর দাবি জানিয়েছেন। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আমাদের এখানে, মানে একটা দর্শনীয় স্থান হিসাবে এটা তৈরি হয়েছে বর্তমানে। এটা ছিল আগে মানে অনেকটাই ভাঙাচোরা ছিল, এখন আবার এটা নতুন করে এক কথা বলতে গেলে মডিফাই করা হয়েছে, নতুন করে সৌন্দর্য করা হয়েছে। তো এখন আরো আগের থেকে আগের তুলনায় আরো একটু বেশি মানুষ আসতেছে আর কি। আমাদের চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী একটা স্থান ফরিদগঞ্জ উপজেলার, আমরা এখানে দূর দূরান্ত থেকে আসি এই জায়গাটা দেখার জন্য। এটা কয়েকশো বছরের পুরনো এবং এটা দেখতে একটা মডিফাই করা হয়েছে, এখন দেখতে ভালো লাগে। আরো দুইটা আছে, ওগুলা যদি সংস্কার করতো তাহলে আমাদের ঐতিহ্যগুলো আরো দীর্ঘদিন যাবত ধরে রাখা যেত আর কি। আর এখানে এক সময় বিচার কার্যক্রম করতো তৎকালীন জমিদারেরা। তাদের আসলে তারা তো নেই, তবে তাদের স্মৃতিটুকু এখনো আছে আর কি। ফেনীর ছাগলনাইয়া উপজেলার জগন্নাথ চম্পকনগর এলাকাটি একেবারে ভারত সীমান্তবর্তী, যেটি বীর শমশের গাজীর বহু স্মৃতি বিজড়িত, যেখানে আছে রহস্যময় এক সুড়ঙ্গ পথ ও পুকুর। বলা হয় সুড়ঙ্গ পথের আরেক প্রান্ত গেছে ভারতের ত্রিপুরায়, জানাচ্ছেন দিলদার হোসেন স্বপন। আমি এখন রয়েছি ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর গ্রামে। পিছনে যে পুকুরটি দেখা যাচ্ছে এটি এককুল্লা পুকুর নামে পরিচিত। এখানে স্থানীয়রা জানিয়েছেন যে এই পুকুরটিতে ঢিল মারার পর কখনো এই পুকুরের ঢিলটা পার করা যায় না, যার ফলে এখানে অনেকেই চেষ্টা করে দেখেছেন। মনে করেন না, ছোট একটা পুকুর আছে, ওই পুকুরে অনেকজন আসে যে দেখার জন্য, ঢিল মারার জন্য। মারলে এখানে তো এখানে যায় না, আরো হাতে ব্যথা করে, মারে এবার চা চিনি যায় গই। এই কারণে সবাই আসে, বাগান টাগান আছে, এগুলো চাইবেলা দেখবেলা আসে আর কি। 9 নং শুভপুর ইউনিয়নে আসলে এই শীর্ষস্থানীয় সৌন্দর্যের জায়গা আপনারা দেখতে পাবেন। এই যেটা আমি আপনাদেরকে দেখাতে চাই, এই যে আমরা সাধারণত এটাকে দিঘি হিসাবে, সুড়ঙ্গ দিঘি হিসাবে যেটা পরিচিত। দেখতে ছোট মনে হলেও আসলে পুকুরটি অনেক বড়। এখানে শমশের গাজী এলাকায় এই পুকুরটি, তবে এই পুকুরটি পড়েছে ভারতে। তবে এর পাশেই রয়েছে এখানে সুড়ঙ্গ পথ, যে সুড়ঙ্গ পথকে কেন্দ্র করে অনেক কথা রয়েছে সমাজে, যে কেউ বলছেন এখানে নিরাপত্তাজনিত কারণে সুড়ঙ্গ পথটি করা হয়েছে, আবার কেউ বলছেন যে শমশের গাজীর যে পরিবারের মহিলাদের গোসল করার জন্য এই সুড়ঙ্গ পথটি করা হয়েছে। যেটা সুড়ঙ্গ আছে এটা দেখতে পাবেন। আর এখানে যে গাছগাছালি আছে, দেখতে অন্যরকম একটা মনোরম পরিবেশ এখানে আছে। যদি সরকার এখানে সবসময় নিরাপত্তার ব্যবস্থা করে তাহলে দর্শনার্থী এখানে শতভাগ পরিপূর্ণ থাকবে। এই সুড়ঙ্গ পথ নিয়ে বিভিন্ন রকম কথা রয়েছে। এখানে স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন এই সুড়ঙ্গ পথটি শত্রুপক্ষকে মোকাবিলা করার জন্য ব্যবহার করা হতো। আবার কেউ জানিয়েছেন যে বাড়ির শমশের গাজীর বাড়ির পরিবারের লোকজন, মহিলারা, নারীরা এই সুড়ঙ্গ পথ দিয়ে ওই পাশে গিয়ে তারা পুকুরে গোসল করতেন। এই পাশটা হলো বাংলাদেশের ছাগলনাইয়া উপজেলার শুভপুরের চম্পকনগর এলাকা। ওই পাশটি হলো ভারতের ত্রিপুরার অমলিঘাট। নিরাপত্তা বলতে এখন তার কাটা হয়ে গেছে, এরকম কোনো জায়গা মিলা নাই। বিয়ে সব আইতে হলে বিজিবির লোক পরামর্শ করে আইতে হয়, বা আইলে বসে অত কথাবার্তা কয়, অত মিটিং মিছিল করে যায়, একবার জায়গায় চলে যায়। সব মিলিয়ে সুড়ঙ্গ পথ, দিঘি, এগুলা যদি বাংলাদেশ সরকার যদি আরো একটু দেখাশোনা করে, যদি আরো একটু আধুনিক করতে পারলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারলে এটা পর্যটন এলাকা হিসাবে মানুষ ব্যবহার করবে। স্থানীয় ছাগলনাইয়া আশপাশের এলাকার লোকজন এবং ফেনী থেকে যারা এখানে দেখতে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে দেখতে এসেছেন, তারা আসলে আমাদেরকে এমনটি জানিয়েছেন। দর্শক, এই ছিল আজকের আয়োজন। চট্টগ্রাম বিভাগের মজার সব খবর নিয়ে আবারও হাজির হব আগামী শুক্রবার একই সময়ে। সবাই ভালো থাকুন।